প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 6 দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 69 হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসটি শুরু করব 69 পৃষ্ঠার বিশ্বের ইতিহাস ও সভ্যতায় ভূপ্রকৃতির প্রভাব হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। বিশ্বের ইতিহাস ও সভ্যতায় ভূপ্রকৃতির প্রভাব। আমরা এখন পৃথিবীর প্রেক্ষাপটে বিষয়টি দেখার চেষ্টা করব। এই তথ্য আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়েছে যে আদিম গোত্র জীবনে শিকার বা সংগ্রহ ছিল জীবন ও জীবিকার একমাত্র মাধ্যম। তাহলে আদিম গোত্রে জীবনের শিকার ও সংগ্রহ ছিল জীবন ও জীবিকার একমাত্র মাধ্যম। ভূপ্রাকৃতিক পরিবেশ থেকে সবাই মিলে যেটুকু শিকার বা সংগ্রহ করত তা নিজেদের মধ্যে মিলেমিশে সমানভাবে ভাগ করে নিত। অর্থাৎ তারা প্রকৃতিতে শিকার এবং সংগ্রহের মাধ্যমে যা পেত তারা সবাই সমানভাবে সেটা ভাগ করে নিত। পৃথক কোনো সম্পত্তির ধারণা না থাকায় সবার মধ্যেই এক ধরনের সমতার ভাব বিরাজ করত। মানুষের জীবন ধারণের প্রতিটি উপাদানই সংগ্রহ করা হতো প্রকৃতি থেকে। তাহলে আদিম সমাজে যে জীবনের বা জীবন ধারণের প্রতিটি উপাদান কোথা থেকে সংগ্রহ করা হতো? প্রকৃতি থেকে। প্রাকৃতিকভাবে উৎপাদিত খাদ্য ও পশু শিকার করে মানুষ প্রকৃতির আশ্রয়ে নিজেদের সুরক্ষিত রাখার উপাদান খুঁজে বেড়াতো। ধীরে ধীরে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে এরই মধ্য থেকে খুঁজে বের করে নিত বেঁচে থাকার মতো কৌশল। অর্থাৎ ধীরে ধীরে মানুষ কি করতে, তাদের অভিজ্ঞতা সঞ্চয় করে বা অভিজ্ঞতা দিয়ে যে এর মধ্যে যে যে জিনিসগুলো খুঁজে পেয়েছে বা খুঁজে বের করেছে বা যেগুলো খুঁজে বের করে নিত সেগুলো বেঁচে থাকার মতো কৌশল হিসেবে তারা আয়ত্ত করত। লক্ষ লক্ষ বছরে অর্জিত মানুষের যোগ্যতা আর দক্ষতায় পৃথিবীতে ঘটে প্রথম বিপ্লব, কৃষি বিপ্লব। তাহলে পৃথিবীতে প্রথম যে বিপ্লবটি ঘটেছিল সেটার নাম হচ্ছে কি? কৃষি বিপ্লব। তারপরেই শুরু হয় নগর বিপ্লব। তাহলে প্রথম বিপ্লব হচ্ছে কি? কৃষি বিপ্লব। এর পরের বিপ্লব হচ্ছে যে নগর বিপ্লব। তাহলে আমরা এখানে পৃথিবীর যে চিত্র, আমরা কিন্তু পৃথিবীর চিত্রটা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ পৃথিবীর মানচিত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, এশিয়ার মধ্যে এদিকে আমরা বাংলা অঞ্চলকে দেখতে পাচ্ছি। এরপরে এখানে উত্তর আমেরিকা, এরপরে ওশেনিয়া এবং পৃথিবীর যে নিচের অংশ, অর্থাৎ নিচের দিকে যে অংশটা সেটার নাম হচ্ছে যে অ্যান্টার্কটিকা। হ্যাঁ, যেটা বরফে আচ্ছাদিত, অর্থাৎ বরফে ঢাকা। তাহলে আমরা এখানে পৃথিবীর মানচিত্রটা দেখতে পেলাম। এবার আমরা আরো একটু নিচের দিকে দেখব। নিচে কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে নগর সভ্যতার সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, চীন, এশিরীয়, রোমান, মায়া সভ্যতা ইত্যাদি। এই সভ্যতাগুলো গড়ে ওঠার পেছনেও রয়েছে ভৌগোলিক উপাদান এবং প্রাকৃতিক পরিবেশের প্রভাব। তাহলে আমরা বিভিন্ন যে সভ্যতা, সেই সভ্যতাগুলো দেখলাম এবং এই সভ্যতাগুলো গড়ে ওঠার পেছনে যে যার অবদান রয়েছে সেটা হচ্ছে ভৌগোলিক উপাদানের অবদান রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশের অবদান রয়েছে। চলো এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক। আফ্রিকা মহাদেশে বিকশিত মিশরীয় সভ্যতা আর ইউরোপে বিকশিত গ্রিক সভ্যতায় ভূপ্রকৃতির প্রভাব সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে জেনে নেওয়া যাক। সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ইতিহাস অনুসন্ধানে এসব সভ্যতার অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে আমরা যে এই সভ্যতাগুলোর বিস্তারিত জানতে পারবো কোন ক্লাসে গেলে? সপ্তম,
অষ্টম এবং নবম শ্রেণীতে গেলে আমরা সে সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। এবার আমরা জানবো মিশরীয় সভ্যতা সম্পর্কে। মিশরীয় সভ্যতা বিশ্বের ইতিহাসে প্রথম নগর সভ্যতা। তাহলে বিশ্বের ইতিহাসে যে প্রথম নগর সভ্যতা সেটার নাম কি? মিশরীয় সভ্যতার। এটা সবাইকে মনে রাখতে হবে। মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের মিশরে নীল নদের তীরে বিকশিত হয়েছিল। তাহলে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে বিকশিত হয়েছিল? মিশরের নীল নদের তীরে বিকশিত হয়েছিল। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। এটি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করে নানান দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। কৃষিকাজ থেকে শুরু করে মিশরীয়দের ধর্ম, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনেও নীল নদের প্রভাব ব্যাপক। এর সভ্যতা অনুধাবন করে ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন, যে ব্যক্তি মিশর দেখেছেন তিনি অবশ্যই উপলব্ধি করেছেন যে মিশর নীল নদের দান। তাহলে উনি কি বলেছেন? যে বিখ্যাত ইতিহাসের জনক হেরোডোটাস তিনি বলেছেন যে যে ব্যক্তি মিশর দেখেছেন তিনি অবশ্যই উপলব্ধি করেছেন যে মিশর হচ্ছে নীল নদের দান। তাহলে মিশর কিসের দান? মিশর হচ্ছে যে নীল নদের দান। আমরা এখানে শিল্পের বা শিল্পীর ছবিতে বা শিল্পীর তুলিতে আঁকা কিছু যে ছবি দেখতে পাচ্ছি, যেটা মিশরের বা মিশরীয় সভ্যতায় বা চিত্র বহন করে বা মিশরীয় সভ্যতার যে ধারক বা বাহক এই এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে নিচে বলা হয়েছে, দেখো যে ছবির নিচে কি বলা হয়েছে একটু পড়ার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো। মিশরকে বলা হয় নীল নদের দান। এটা আমরা কিন্তু আগেই জেনেছি প্রিয় শিক্ষার্থীরা। নীল নদের প্রবাহ ও বন্যার কারণে যে বিশাল সমভূমি তৈরি হয়েছিল সেই উর্বর জমিতে বিভিন্নভাবে চাষাবাদ করা হতো। তাহলে নীল নদের প্রবাহ ও বন্যার কারণে যে বিশাল সমতল ভূমি তৈরি হয়েছিল সেই উর্বর ভূমিতে বিভিন্নভাবে চাষাবাদ করা হতো। এই চাষাবাদই ছিল মিশরীয় সভ্যতার বিকাশের অন্যতম প্রধান প্রভাবক। তাহলে আমরা এখানে কিন্তু মিশরীয় সভ্যতার যে চাষাবাদের মাধ্যমে বা চাষাবাদের মাধ্যম যে নদ বা নদীকে কেন্দ্র করে এখানে যে গড়ে উঠেছে বা নদীকে কেন্দ্র করে যে চাষাবাদ হচ্ছে সেটা আমরা কিন্তু এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরাও কিন্তু এটা দেখতে পাচ্ছ। উপরের ছবিতে নাঙ্গল দিয়ে গরুর মাধ্যমে চাষাবাদ করা, বীজ বপন করার ছবি আছে। তাহলে আমরা এখানে যে ছবিতে কিন্তু বীজ বপন করার ছবি দেখতে পাচ্ছি, এরপরে গরুর মাধ্যমে চাষাবাদ করার ছবি দেখতে পাচ্ছি। নীল নদের কাছে কিভাবে বসতিগুলোর চারপাশে জমি চাষাবাদ করে ফলন ফলানো হতো তার কাল্পনিক ছবি আছে। হ্যাঁ, নীল নদের পাশে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি সেচের মাধ্যমে নীল নদ থেকে পানি নিয়ে গিয়ে তারা কিন্তু চাষাবাদ করতেছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আরো আছে ছোট ছোট খাল বা নালা তৈরি করে পানি দিয়ে বা পানি নিয়ে গিয়ে ঝুড়ি বা পাত্রের মাধ্যমে সেচ দেওয়ার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যে পাত্রের মাধ্যমে একটা সেচ কাজ চলতেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। আমরা আরো একটু সামনে আগাবো। বলা হচ্ছে আজ থেকে হিসাব করলে আনুমানিক ৬,০০০ বছর আগে মিশরীয় সভ্যতার সূচনা হয় বা সূচনা। তাহলে মিশরীয় সভ্যতার সূচনা হয়েছিল আজ থেকে কত বছর আগে? আনুমানিক ৬,০০০ বছর আগে। নীল নদের পানি এবং নদ তীরবর্তী উর্বর পলিমাটির আশ্রয়ে কৃষিকে কেন্দ্র করে এই সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। তাহলে এই সভ্যতার যাত্রা শুরু হয়েছিল কাকে কেন্দ্র করে? যে নীল নদ তীরবর্তী উর্বর পলিমাটিকে কেন্দ্র করে এবং নীল নদের পানির মাধ্যমে। ধীরে ধীরে এই সভ্যতার মানুষেরা শিল্প এবং বাণিজ্যের দিকে অগ্রসর হয়। তাহলে যখন কৃষিতে তারা যে ফলপ্রসূতা অর্জন করেছে বা কৃষিতে তারা যে সফলতা অর্জন করেছে, এর মাধ্যমে তারা কি করছে এবার যে ধীরে ধীরে তারা শিল্প এবং বাণিজ্যের দিকেও অগ্রসর হয়েছে। জ্ঞান বিজ্ঞানের চর্চাতেও মিশরীয়রা খুব উন্নতি লাভ করেছিল। তাহলে জ্ঞান বিজ্ঞানের চর্চাতেও কিন্তু মিশরীয়রা খুব উন্নতি লাভ করেছিল। আকাশের গ্রহ নক্ষত্রের লক্ষণ এবং নীল নদের জোয়ার ভাটার সঙ্গে এদের প্রভাব নির্ণয় করে মিশরের জ্যোতিষবিদরা চন্দ্রপঞ্জিকা রচনা করেছিল। চন্দ্রপঞ্জিকার হিসাব অনুযায়ী তারা ৩৫৪ দিনে বছর গণনা করত। তারা যে বছর গণনা করত কত দিনে? ৩৫৪ দিনে। পরবর্তীকালে
লুব্ধক নক্ষত্রের আবির্ভাব পর্যবেক্ষণ করে ৩৬৫ দিনে বছর গণনার হিসাব ধরে সৌর পঞ্জিকা চালু করা হয়। তাহলে এরপরে কি পরবর্তীতে লুব্ধক নক্ষত্রের আবির্ভাব পর্যবেক্ষণ করে তারা কি করছে ৩৬৫ দিনে বছর গণনা হিসাব চালু করছে, যেটাকে বলা হয় সৌর পঞ্জিকা, যেটাকে কি বলা হয় সৌর পঞ্জিকা। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী পৃষ্ঠে আমরা একটা শিল্পীর তুলিতে আঁকা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা নীল নদের বা নীল নদকে কেন্দ্র করে যে একটা নগর সভ্যতার গড়ে উঠেছিল, সেই সভ্যতাকে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং ছবির নিচে তার সম্পর্কে বর্ণনা আমরা এখন পড়লে বুঝতে পারবো যে ছবিটি কে এঁকেছেন এবং কি সম্পর্কে এঁকেছেন। নীল নদের উর্বর উপত্যকায় কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠে প্রাচীন মিশরীয় সভ্যতা, সেটা অবশ্য আমরা আগেই শিখেছি বা আগেই জেনেছি। ধীরে ধীরে এটি শিল্প এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে উন্নত নগর সভ্যতায় পরিণত হয়। হ্যাঁ, কৃষিকে কেন্দ্র করে তারা যখন কৃষিতে সফলতা পায়, তারা এরপরে ধীরে ধীরে কি করছে, যে শিল্প ও ব্যবসা বাণিজ্যের দিকে তারা ঝুঁকে পড়েছে। নীল নদের পাড়ে ঘরে তোলা তিপস নগর ও সংলগ্ন বিভিন্ন মন্দির ও স্থাপনা কাল্পনিক চিত্রের অর্থাৎ সূত্র ও কপিরাইট যিনি এই ছবিটা এঁকেছেন তার নাম হচ্ছে যে জ্যাক ক্লথ গোলভিন। ওনার আঁকা ছবি, এটা হচ্ছে যে কপিরাইট দেওয়া আছে এটাতে। হ্যাঁ, আর সূত্র এখানে ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে, সেটা যে এখানে যে তোমার অ্যাড্রেসটা দেওয়া আছে, তোমরা চাইলে এই অ্যাড্রেসে ঢুকে কিন্তু এই ছবিটা দেখতে পারো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক, আমরা আর একটু সামনের দিকে আগাই। এখানে বলা হচ্ছে যে গ্রিক সভ্যতা। আমরা কিন্তু মিশরীয় সভ্যতা পড়ে এখন পড়বো যে কি গ্রিক সভ্যতা, সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতা। এই গ্রিক সভ্যতাটাও কিন্তু যে সমুদ্র তীরে গড়ে উঠেছিল। প্রাচীন যে সভ্যতাগুলো নদীকে আশ্রয় করে গড়ে উঠেছিল, সেগুলোর অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। কৃষি পণ্যের প্রাচুর্যের উপর ভিত্তি করে ধীরে ধীরে সেখানে শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটেছিল। অন্যদিকে প্রাচীন গ্রিক ও ফিনিশীয় সভ্যতার জন্ম হয়েছিল মধ্যসাগরের তীরবর্তী একটি ভূখণ্ডকে আশ্রয় করে। সমুদ্রের তীরবর্তী এই সভ্যতাগুলোর চারপাশে ছিল না বিস্তৃত চাষের জমি কিংবা সেচের সুবিধা। এই সভ্যতাগুলোতে তাই অর্থনীতির বিকাশ ঘটে ভিন্নভাবে। সমুদ্র থেকে মাছ, মণিমুক্তা এবং অন্যান্য মূল্যবান সম্পদ সংগ্রহে তারা দক্ষতা অর্জন করেছিল। পার্বত্য এলাকা থেকে কাঠ সংগ্রহ করে সেই কাঠ দিয়ে জাহাজ নির্মাণ করে সমুদ্রপথে বাণিজ্য কার্যক্রম পরিচালনার মাধ্যমে এরা নিজেদের অর্থনৈতিক জীবন গড়ে তুলেছিল। অসংখ্য পাহাড় দিয়ে বিচ্ছিন্ন ছিল গ্রিসের ভূমি। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রিসের বিভিন্ন অংশে পৃথক যে জনবসতিগুলো গড়ে ওঠে, তার একটির সঙ্গে অন্যটির সম্পর্ক ছিল শিথিল। যোগাযোগ ছিল সীমিত, অর্থাৎ যোগাযোগ তেমন ভালো ছিল না। গ্রিসের এইসব স্বতন্ত্র অংশেই ধীরে ধীরে বেশ কিছু নগর রাষ্ট্র গড়ে ওঠে। এইসব নগর রাষ্ট্রের মধ্যে স্পার্টা এবং অ্যাথেন্সের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মধ্য গ্রিসের পার্বত্য ও অনুর্বর একটি এলাকায় বিকাশ ঘটেছিল অ্যাথেন্স নামের নগর রাষ্ট্রে। এবার যদি আমরা একটু সামনের দিকে আগাই, আমরা এই যে মানচিত্রটা আছে, এই মানচিত্রের মধ্য থেকে আমরা দেখতে পাবো যে ভূমধ্যসাগর হচ্ছে এটা। এই ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলগুলো হচ্ছে যে এখানে অনেকগুলো অঞ্চল আছে। এই অঞ্চলের মধ্যে কিন্তু আমাদের যে গ্রিক সভ্যতাটা গড়ে উঠেছিল, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার নিচে অর্থাৎ যে মানচিত্রটা দেওয়া আছে, সে চিত্রের নিচে কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। বলা হচ্ছে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল সমুদ্রের তীরে, অর্থাৎ এই যে ভূমধ্যসাগরীয় যে সমুদ্র, সেই সমুদ্রের তীরেও কিন্তু এই তীরে কিন্তু গ্রিক সভ্যতাটা গড়ে উঠেছিল। এই যে গ্রিক সভ্যতা, এই সভ্যতাটা ছিল মূলত অনেকগুলো দ্বীপের সমষ্টি, অর্থাৎ গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল অনেকগুলো দ্বীপকে নিয়ে। নগর রাষ্ট্রগুলোও গড়ে উঠেছিল এক একটি দ্বীপকে কেন্দ্র করে। উপরে মানচিত্রে গ্রিক সভ্যতার নগর রাষ্ট্রগুলোর অবস্থান দেখানো হয়েছে। উপরে যে মানচিত্রটা আছে, সেই মানচিত্রের মধ্যে তোমরা বিভিন্ন দ্বীপের নামগুলো এখানে দেওয়া আছে, সেই নামগুলো তোমরা এখান থেকে দেখে নিবা। এবার নিচে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন গ্রিসের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য হলো পর্বত। অর্থাৎ প্রাচীন গ্রিকের যে প্রধান ভৌগোলিক যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি পর্বত। সমুদ্র বিস্তৃত দ্বীপমালা, অর্থাৎ সমুদ্রের আশেপাশে সমুদ্র, এখানে দ্বীপ আছে। মূলত গ্রিক সভ্যতা ছিল অনেকগুলো দ্বীপ রাষ্ট্রের সমন্বয়।
তাহলে গ্রিক সভ্যতাটা ছিল কি, যে অনেকগুলো যে দ্বীপ রাষ্ট্রের সমন্বয়। এই দ্বীপ রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বিভিন্ন সময় দ্বন্দ্ব সংঘাতে যেমন লিপ্ত হয়েছে, তেমনি আবার সংঘবদ্ধ হয়ে নানান কাজ করেছে, যে কারণে এই সভ্যতায় ছোট ছোট নগরাষ্ট্র গড়ে উঠেছিল। অর্থাৎ এখানে তারা কিন্তু শুধুমাত্র দ্বন্দ্বে লিপ্ত ছিল তা না, তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে অনেকগুলো কাজও কিন্তু করেছে, যে 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 কারণে এই সভ্যতা ছোট ছোট নগরাষ্ট্র গড়ে উঠেছিল। চলো এবার আরো সামনের দিকে যাওয়া যাক। এরপর কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আনুমানিক 1200 প্রাক সাধারণ অব্দ থেকে সূচিত হয়ে প্রাক সাধারণ অব্দ 500 পর্যন্ত সময়ে গ্রিক সভ্যতার পূর্ণ বিকাশ ঘটেছিল। প্রচলিত ও অপ্রচলিত উৎস। ইতিহাস জানার প্রধান উপায় হিসেবে উৎস বা উপাদান দরকার। সে বিষয়ে আমরা এই অধ্যায়ের শুরুতে কিছু তথ্য জেনেছি। প্রাচীন মানুষের কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে সেই সময়ের মানুষের গড়ন সম্পর্কে যেমন তথ্য পাওয়া যায়, তেমনি মানুষের ব্যবহৃত হাতিয়ার ও অন্যান্য সামগ্রী যেমন টেরাকোটা, মৃৎপাত্র, স্থাপত্য, নির্দেশাবলী ইত্যাদি থেকেও মানুষের দৈনন্দিন জীবনের নানান তথ্য পাওয়া যায়। এই সবই হচ্ছে অপ্রচলিত বা অলিখিত উৎস। অন্যদিকে যে কোনো লিখিত নির্দেশাবলী যেমন বইপত্র, জমি বিক্রি বা দানের দলিল, ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি থেকেও আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এগুলোকে মূলত ইতিহাসে প্রচলিত বা লিখিত উৎস বলা হয়ে থাকে। চলো উপরের পাঠ অনুসন্ধান করে এবং শিক্ষকের সহায়তা নিয়ে ইতিহাসের তথ্য জানা যায় এমন উৎসগুলো শনাক্ত করে নিচের ছকটি পূরণ করি। এখানে একটা ছক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে এখানে লিখিত উৎস এবং অলিখিত উৎস এখানে লিখতে হবে। লিখিত উৎসের মধ্যে এখানে দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে যে দলিল, অলিখিত উৎসের মধ্যে দেওয়া আছে কঙ্কাল। এবার তোমাদেরকে বলা হচ্ছে যে এই যে ছকটা আছে এই ছকটা পূরণ করার জন্য, অর্থাৎ ছকটির বাম পাশে লিখতে হবে লিখিত উৎস, আর ছকটির ডান পাশে লিখতে হবে যে অলিখিত উৎস। অর্থাৎ এখানে লিখিত উৎসগুলো লিখতে হবে আর এখানে অলিখিত উৎসগুলো লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে এই ছকটা পূরণ করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছকটা আমি লিখেছি। এখানে লিখিত উৎসের মধ্যে আমি প্রথমে লিখেছি মানচিত্র, এরপরে লিখেছি ডায়েরি, এরপর লিখেছি চিঠিপত্র, এরপর লিখেছি জার্নাল। এরপরে অলিখিত উৎসের মধ্যে লিখলাম মুদ্রা, এরপরে শিলালিপি, মৃৎপাত্র, টেরাকোটা। তোমরা চাইলে এগুলো ছাড়াও অন্যান্য গুলো তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমাদের যে শিকন অভিজ্ঞতা 6 দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর শিকন অভিজ্ঞতাটি শেষ হলো। অর্থাৎ আজকের পর্বটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে শিকন অভিজ্ঞতা 7 প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এখান থেকে শুরু করব। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 7 প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমের প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিকন অভিজ্ঞতা 7 প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমের প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।